আসসালামু আলাইকুম। সবাইকে টিএস প্রাইভেট হোমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখন বর্তমান চলছে আমাদের পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজান আমাদের জন্য রহমত, বরকত এবং মাগফিরাত নিয়ে আসে। এই রহমতের দিনে আমরা রহমতের মাসে রোজা আদায় করি। সারাদিন অভুক্ত থেকে আমরা রোজা আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর যেমন রোজা ফরজ করা হয়েছে তেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমাদের জন্য দুটি কথা। আমরা অনেকেই আছি যারা এই এসএসসি পরীক্ষা কেন্দ্র করে পরীক্ষার সময় পড়ালেখা ভালো হবে না, রোজা করলে পড়াশোনা করতে পারবো না, এই উদ্দেশ্যে আমরা রোজা আদায় করি না। কিন্তু না, রোজা তোমাদের উপর যেমন ফরজ করা হয়েছে তেমন শিক্ষা অর্জন করাটাও তোমাদের জন্য ফরজ। শিক্ষা অর্জন যেমন করছো তেমন ফরজ একটি বিধান রোজাকে বাদ দিয়ে নয়। রোজা করার পরে তোমরা পড়াশোনা করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের উপর রহমত বর্ষিত করবে এবং তোমরা আরো ভালো রেজাল্ট করবে আশা করছি। তো আচ্ছা, আজকে আমরা যে ক্লাসটি করাবো সেটি হচ্ছে রসায়নের ইলেকট্রন বিন্যাস। যারা এসএসসি দিচ্ছ, বিগত 2 বছর ধরে তোমরা পড়াশোনা করেছো, তোমরা ইলেকট্রন বিন্যাস অনেক ভালো পারো আশা করছি। তারপরেও আজকে অল্প কিছু ক্লাস আমরা করাবো। আমরা রসায়নের ইলেকট্রন বিন্যাসে প্রধান শক্তি স্তরের যে ধারণাটা পেয়ে থাকি সেটি বোরের পরমাণু মডেল থেকে পেয়েছি, এবং এই ধারণাটি অনুসারে আমরা একটি সূত্র পেয়ে থাকি, সেটি হচ্ছে 2n²। এই 2n² দিয়ে একটি অরবিটালে কি পরিমাণ ইলেকট্রন থাকতে পারে সেটি আমরা জানতে পারি। আমাদের প্রধান শক্তি স্তর 4টি। কি কি? কে, এল, এম, এন। এই সূত্রে আমরা যদি n এর মান 1 বসাই, 2 × 1, তাহলে আমাদের মান আসে 2। তার মানে কে প্রধান শক্তি স্তরের মান হচ্ছে 2। n এর মান যদি 2 বসাই, 2 × 2 অর্থাৎ স্কয়ার, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 × 4, 4 × 8। n এর মান যদি আমরা 3 বসাই, তাহলে 3 × 3 = 9, 9 × 2 = 18। n এর মান যদি আমরা 4 বসাই, তাহলে 4 × 4 = 16, 16 × 2 = 32। তাহলে আমরা বুঝতে পারছি যে সর্বোচ্চ একটি অরবিটালে 32টি ইলেকট্রন থাকে। তো এই যে ইলেকট্রনের ধারণা, এই ইলেকট্রনের ধারণা থেকে আমরা আরো যে কথাগুলো জানবো আজকে, সেটি হচ্ছে আমরা জানি ব্যতিক্রম ইলেকট্রন রয়েছে, অর্থাৎ ব্যতিক্রম যে ইলেকট্রন বিন্যাস আমরা বলে থাকি, 4টি ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস আমরা পাই। একটি হচ্ছে পটাশিয়ামের ক্ষেত্রে, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা 19, স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা 21, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, কপারের পারমাণবিক সংখ্যা 29। আচ্ছা, 1 থেকে আমরা একটু জেনে রাখবো যে 1 থেকে 18 পর্যন্ত অর্থাৎ হাইড্রোজেন থেকে আর্গন পর্যন্ত ইলেকট্রন বিন্যাসগুলোতে আমাদের কোনো তারতম্য নেই, তেমন কোনো তারতম্য নেই। অর্থাৎ
এই 1 থেকে 18 পর্যন্ত আমরা যে ইলেকট্রন বিন্যাস করতে পারি, আমরা যে সাধারণ নিয়ম জানি সেভাবে আমরা করতে পারি। কিন্তু 19 থেকে অর্থাৎ পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি, স্ক্যান্ডিয়ামের 21তম ইলেকট্রনটি, ক্রোমিয়ামের 24তম ইলেকট্রনটি, কপারের 29তম ইলেকট্রনটি, এদের আমরা পার্থক্য পাই। তো এই যে সমস্যাটা, এটা দেখানোর জন্যই আজকের ক্লাস। সেটি হচ্ছে এটা কেন হয়ে থাকে, এটার যে কারণ সেটা হচ্ছে উপশক্তি স্তর। এই যে ইলেকট্রন বিন্যাসগুলো আমরা ব্যতিক্রম পাই, এই ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের জন্যই আমরা উপশক্তি স্তর ব্যবহার করে থাকি। আমরা পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি। 1s 2s 2p 3s 3p 3d 4s। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে আমরা সংখ্যাগুলো বসিয়ে ফেলেছি, এর পাশে যে আমরা ক্রমিক সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এগুলোকে কি বলা হয়? কোয়ান্টাম সংখ্যা। তাহলে এস এর মান আমরা দেখে নিব। এস এর মান হচ্ছে 2, পি এর মান হচ্ছে 6, ডি এর মান হচ্ছে 10 এবং এফ এর মান হচ্ছে 14। আচ্ছা, তাহলে দেখো 2 2 6 2 6 কয়টি হয়েছে? 6 আর 4 10, 12 আর 6 18, আর আমার বাকি আছে কয়টি ইলেকট্রন? একটি। তাহলে আমরা পি এর পরে ডি এ দিয়ে দিতে পারতাম না। এই ইলেকট্রনটি ডি এ না প্রবেশ করে কোথায় প্রবেশ করে? 4s1 এ। এখন এই 4s1 এ কেন প্রবেশ করে আমরা একটু দেখে ফেলে। তাহলে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f। এই ইলেকট্রনগুলো বিজ্ঞানী আউফবাউয়ের নিয়ম অনুসারে, বিজ্ঞানী আউফবাউ বলছেন ইলেকট্রনগুলো সবসময় তির্যকভাবে প্রবেশ করে। তাহলে যদি আমরা তির্যকভাবে প্রবেশ করাই, দেখি। দেখো বন্ধুরা, যে 3p এর পরে 3d তে ইলেকট্রন প্রবেশ না করে আগেই 4s এ ইলেকট্রন চলে এসেছে। এই যে 4s, এই 4s টি হচ্ছে নিম্ন স্তর, অর্থাৎ 3d এর চাইতে নিম্ন স্তর, যার ফলে 3d এর আগে 4s এ ইলেকট্রন প্রবেশ করেছে। তো 4s এ যখন ইলেকট্রন প্রবেশ করে তখন এই যে 19তম যে ইলেকট্রনটি আমরা বলে থাকি, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3d তে প্রবেশ না করে 4s এ প্রবেশ করেছে। তো এই যে ব্যতিক্রম আমরা লক্ষ্য করলাম, এই ব্যতিক্রম আমরা পটাশিয়ামের 19তম ইলেকট্রনের পর থেকে আমরা পাই। যেমন ক্যালসিয়ামের যদি 20তম ইলেকট্রন হয় সেটাও আগে 4s এ প্রবেশ করে, 3d তে প্রবেশ করে না। এরপরে স্ক্যান্ডিয়ামের 21তম ইলেকট্রনটি 4s এ না থেকে কোথায় আসে? 3d তে প্রবেশ করে। কারণ কি? আগেই 19 এবং 20তম ইলেকট্রন দ্বারা 4s টি আমরা পূর্ণ করে ফেলি। তো এই 4s টি পূর্ণ হয়ে যাওয়ার ফলে কি হয় না, 21তম ইলেকট্রনটি 4s এ প্রবেশ করে না, 3d তে প্রবেশ করে। অনুরূপভাবে দেখো যে ক্রোমিয়ামের 24তম ইলেকট্রন, ক্রোমিয়ামের 24তম ইলেকট্রনটি কোথায় প্রবেশ করছে আমরা দেখি। যে এখানে যদি আমি দুইটি দিই তাহলে এটা হয়ে গেল স্ক্যান্ডিয়াম, আরো 3টি লাগবে। তাহলে এখানে 3টি দিয়ে আমার ডি অরবিটালে যে ঘটনাটা ঘটবে, আমরা যদি ক্রোমিয়ামের ক্ষেত্রে করতে চাই আমাদের কি ডি অরবিটালে 4টি ইলেকট্রন দিতে হবে। তাহলে ডি অরবিটালে 4টি ইলেকট্রন হয়ে গেল। তো এই যে 4টি ইলেকট্রন আমরা দিলাম, বিজ্ঞানী আউফবাউ বলছেন যে ডি অরবিটালের ক্ষেত্রে, এই ডি অরবিটালের ক্ষেত্রে 4টি এবং 9টি ইলেকট্রন হবে না। 4টি এবং 9টি ইলেকট্রন হয় না। কেন হয় না? বিজ্ঞানী আউফবাউ বলছেন যে ডি অরবিটালে পূর্ণ অপেক্ষা একটি কম অথবা অর্ধপূর্ণ অপেক্ষা একটি কম ইলেকট্রন হতে পারে না, যার ফলে এই ডি অরবিটালের এই 24তম ইলেকট্রনটি 4s এ না প্রবেশ করে 3d তে প্রবেশ করে।
তো এই যে আমাদের যে ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা, তো এই যে ইলেকট্রন বিন্যাসে আমরা ব্যতিক্রমগুলো পেয়ে যাচ্ছি, যার ফলে আমাদেরকে উপশক্তি স্তর সম্পর্কে একটু ধারণা থাকতে হয়। এই উপশক্তি স্তর সম্পর্কে আমাদের যখন ধারণা হয়ে যায়, তখন আমরা ইলেকট্রন বিন্যাসগুলো সুন্দরভাবে করতে পারি। তো আমরা এই যে 2n² দেখলাম, এই 2n² দ্বারা আমরা প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রনগুলো পেয়ে থাকি। কিন্তু যখন আমাদের উপশক্তি স্তরগুলো চলে আসে, তখন আমাদেরকে ব্যবহার করতে হয় 2 × 2l + 1, 2 × 2l + 1 এই সূত্র আমরা ব্যবহার করে থাকি। এখন দেখো, যদি l এর মান যদি 1 হয়, l এর মান যদি 1 হয়, তাহলে আমাদের কি হতে পারে 2 × 2 × 1 + 1। তাহলে এখন দেখো, এই 2 দ্বারা আমরা গুণ করে ফেলি, 2 দুগুণী 4, 4 + 2 × 2, তাহলে 4 আর 2 কত, 6টি ইলেকট্রন। এখন দেখো, 2 এর মান যদি আমরা 2 দিই l এর মান, তাহলে কি হয় 2 × 2 × 2 + 1, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8 আর 2 × 2, তাহলে 8 আর 2 10টি। ঠিক আছে, এইভাবে আমরা l এর মানগুলো নির্ণয় করে থাকি। তাহলে l এর মান 0, 1, 2 s অরবিটালের জন্য, s এবং p অরবিটালের জন্য 0, 1 হয়। এরপরে d অরবিটালের জন্য 0, 1, 2, এরপরে d অরবিটালের জন্য 0, 1, 2, 3, এই 4টি ইলেকট্রন বিন্যাস করে থাকি আমরা, অর্থাৎ 0, 1, 2, 3। তাহলে এখানে আমরা কি 4টি কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ যে 4টি ঘর পেয়ে যাচ্ছি, এই 4টি মান বসিয়ে আমরা 2 × 2l + 1 এই সূত্রে আমরা বসালে ইলেকট্রন বিন্যাসগুলো কোনটি কত ঘরে হবে এবং কোন ব্লকে ইলেকট্রন বিন্যাসটি শেষ হবে। যেমন আমাদের কি s অরবিটালে যদি ইলেকট্রন শেষ হয়, তখন আমরা বলে থাকি এটা s ব্লক মৌল। যদি এটা p অরবিটালে শেষ হয়, তখন p ব্লক মৌল। যদি d অরবিটালে শেষ হয়, তখন আমরা d ব্লক মৌল বলে থাকি। তো এই sp এবং d এর মধ্যে যে ব্যাপারটা রয়েছে, আমরা জানি আমাদের যে রয়েছে পর্যায় সারণী, সেখানে 2টি রয়েছে ব্যাপার। একটি হচ্ছে d ব্লক মৌল এবং অবস্থান্তর মৌল। তো এই ডি ব্লক মৌল এবং অবস্থান্তর মৌলর মধ্যে পার্থক্য কি? সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, বাট সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। পরবর্তী দিনে আমরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।